যুদ্ধের দামামা বেজে উঠেছে। আগের মতো আর চুপ করে বসে থাকবে না পাকিস্তান। এবার তারা নিজেরাই ভারতের দিকে সামরিক হামলার হুমকি ছুড়ে দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আমরা আর অপেক্ষা করব না। ভারতের হামলার পর পাল্টা জবাব নয়, এবার আগে হামলা চালাবে পাকিস্তান। এই হুমকি এসেছে এমন এক সময়ে যখন দুই দেশের উত্তেজনা তুঙ্গে, আর উত্তেজনার কেন্দ্রে রয়েছে একটি জিনিস, সিন্ধু নদীর পানি। খাজা আসিফ বলেন, এটা এখন শুধু মাটি বা সীমানার লড়াই নয়, এটা অস্তিত্বের প্রশ্ন। পাকিস্তানের জিও নিউজ চ্যানেলের জনপ্রিয় টকশো নয়া পাকিস্তানে অংশ নিয়ে খাজা আসিফ ভারতকে সরাসরি দোষারোপ করে বলেন, ভারতের আগ্রাসন শুধু গোলাগুলির মধ্যে সীমাবদ্ধ নয়, ওরা পানির প্রবাহ বন্ধ করার মতো ভয়ঙ্কর হামলার পথেও হাঁটছে। তিনি বলেন, সিন্ধু নদীর পানি বন্ধ করে দিলে লাখ লাখ মানুষ খাদ্য ও পানির সংকটে পড়বে, এতে মৃত্যু অনিবার্য হবে, আর পাকিস্তান কখনোই চুপ করে থাকবে না। খাজা আসিফ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভারত সিন্ধু নদীর ওপর কোনো বাঁধ বা স্থাপনা তৈরি করে যাতে পানির প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পাকিস্তান সেই সব স্থাপনাতে সামরিক হামলা চালাবে। এই মন্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, পানি নিয়ে ছিনিমিনি খেললেই জবাবে আসবে গুলি। তিনি আরো জানান, পাকিস্তান এই মুহূর্তে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে এই ইস্যু তুলে ধরছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অর্থাৎ কূটনীতিও চলছে, কিন্তু যুদ্ধের প্রস্তুতিও থেমেনি। বিশ্ব বহুদিন ধরে পাকিস্তানকে একটি রক্ষণাত্মক দেশ বলেই চিনেছে, কিন্তু এবার দৃশ্যপট পাল্টে গেছে। পাকিস্তান আক্রমণাত্মক ভাষায় কথা বলছে। এই বদলের পেছনে রয়েছে একটি কারণ, সিন্ধু নদীর পানি। পেহেলগাম হামলার ঘটনার পর ভারত পাকিস্তানের দিকে পানি বন্ধের হুমকি দেয়। সেই ঘোষণাকে পাকিস্তান সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য বলেই মনে করে। তখন তারা বলেছিল আগে হামলা চালাবে না, কিন্তু এখন নিজেদের মুখেই বলছে আগে হামলা করবে। এই ঘোষণার প্রতিধ্বনি পাওয়া গেছে সেনাবাহিনীর মহড়ায়। বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তান সেনাবাহিনী চালায় এক পূর্ণমাত্রার সামরিক মহড়া। এতে আধুনিক অস্ত্রশস্ত্র ও প্রযুক্তি নিয়ে অংশ নেয় দেশের বিভিন্ন ইউনিট। মহড়ায় শুধু পরিকল্পনার অনুশীলন নয়, ছিল সরাসরি গুলির মহড়াও। এতে বোঝা গেল পাকিস্তান এবার শুধু মুখে বলছে না, সত্যিই প্রস্তুত যুদ্ধের জন্য। অন্যদিকে ভারতকে হুঁশিয়ার করে দিয়েছে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। সেনাপ্রধান আসিম মনিরের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কনফারেন্সে তারা প্রস্তুতি দেন, দেশের সার্বভৌমত্ব ও জনগণের সম্মান রক্ষায় আমরা যে কোনো মূল্যে প্রস্তুত। এই প্রতিশ্রুতিতে স্পষ্ট, যুদ্ধ যদি অনিবার্য হয় তবে পাকিস্তান এক চুলও পিছু হটবে না। তারা অস্তিত্বের লড়াইয়ে নিজের জীবন ঢেলে দিতে প্রস্তুত। পাকিস্তান এখন যেন বর্ণময় এক আগুন। এই আগুন জ্বলছে ক্ষোভে, জ্বলছে সংকল্পে। সিন্ধুর পানি যদি বন্ধ হয়, দিল্লিতে উঠবে ঝড়। পাকিস্তানের হুঁশিয়ারি এবার আর কথার খেলা নয়, এটা আগুনে মোড়া বার্তা। ধ্বংসের ঠিক পূর্ব মুহূর্তে পৃথিবী যেন নীরব হয়ে যায়। বাতাস থমকে দাঁড়ায়, আকাশ কালো হয়ে ওঠে, আর দিগন্তের ওপর থেকে ভেসে আসে যুদ্ধের দামামা। ভারত পাকিস্তান সীমান্তে এখন সেই নীরবতা, নিঃশব্দ এক ত্রাস। আগুন নিয়ে খেলছে ভারত, আর এই খেলায় যে আগুন জ্বালাবে, সেই আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে তার ভবিষ্যৎ। ভারত যদি ভুল করে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তবে ফলাফল হবে অভাবনীয়। তিন দিকের সীমান্তে একযোগে চাপ আসবে, একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন, আর ভেতর থেকে জ্বলছে দারিদ্র্য, বেকারত্ব আর সাম্প্রদায়িক ঘৃণার দাবানল। ভারত জুড়ে গর্জে উঠেছে এক অসহনীয় বাস্তবতা, যেখানে শত্রু শুধু সীমান্তের ওপারে নয়, ঘরের ভিতরেও। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর যখন ভারত যুদ্ধের রণহুঙ্কারে মুখর, তখন চুপি চুপি পাশের ঘরে প্রবেশ করছে চীন। কূটনীতির পর্দা সরিয়ে এবার সামরিক কৌশলে ভারতের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল চীনের অবস্থান নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সমীকরণ পাল্টে দেওয়ার বার্তা। যদি যুদ্ধ বাঁধে, তবে ভারতকে একা লড়াই করতে হবে না শুধু পাকিস্তানের সঙ্গে, বরং চীন ও তুরস্কের সম্মিলিত রণতরঙ্গেও মোকাবিলা করতে হবে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, অন্তত 7টি তুর্কি সামরিক বিমান এরই মধ্যে পাকিস্তানে অস্ত্র সরবরাহ করেছে। এটি একটি বৃহৎ প্রতিরক্ষা সমঝোতার অংশ, আর তারই জবাবে পাকিস্তান জাহির করছে তার পরমাণু শক্তির ভয়াল চেহারা। পাকিস্তানি মন্ত্রী হানিফ আব্বাসির কণ্ঠে স্পষ্ট এক হুঁশিয়ারি। পাকিস্তানের 130টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র, শাহিন ও গজনবী মজুদ রয়েছে, শুধু নমুনা নয়, প্রস্তুত যুদ্ধের জন্য। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলছেন, অস্তিত্বের ওপর আঘাত এলে পরমাণু অস্ত্র ব্যবহারের দ্বিধা থাকবে না।
এদিকে ভারত কাশ্মীরে জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করে উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। সিমলা চুক্তি বাতিলের হুমকি, সিন্ধু পানি চুক্তি স্থগিত, সবকিছু মিলে এক জটিল দ্বৈরথে পরিণত হয়েছে উপমহাদেশ। পানি বন্টন চুক্তির চরম ধাক্কা দিতে চাওয়া ভারতকে পাকিস্তান সতর্ক করে বলেছে, পানির প্রবাহ থামানো মানেই যুদ্ধের ঘোষণা। কিন্তু এখানেই শেষ নয়, আন্তর্জাতিক পরিসরেও এবার ভারত পড়েছে কোণঠাসা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতিতে ভারতের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি। 2019 সালে পুলওয়ামার সময় বিশ্ব যে সমর্থনে ভারতকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল, এবার সেই সমর্থনে ধোঁয়ার মতো মিলিয়ে গেছে। পাকিস্তানের কূটনৈতিক চাল এতই নিখুঁত ছিল যে বিবৃতিতে জম্মু ও কাশ্মীর শব্দদ্বয়ও ঢুকে পড়েছে। এই কূটনৈতিক পরাজয়ের পেছনে লুকিয়ে আছে ভারতের অজেয় ভাবনার ভাঙন, যেখানে তারা চেয়েছিল পেহেলগামকে অভ্যন্তরীণ এলাকা হিসেবে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে, সেখানে আন্তর্জাতিক মহলে আবার উত্থাপিত হয়েছে কাশ্মীরের বিতর্কিত মর্যাদা। এরই মাঝে কাশ্মীরের নিরীহ ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় বাহিনী। বহু পরিবার এখন খোলা আকাশের নিচে। মানবতা, ন্যায় বিচার সবকিছু আজ থেমে গেছে বুটের শব্দে। যেন গাজায় ইসরায়েল যা করছে, কাশ্মীরে ভারতও ঠিক সেটাই করছে। ভারতের নিজেদের ভেতর থেকে উঠে এসেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খালিস্তানপন্থী নেতা গুরুত্ববন্ত সিং পান্নু ইতিমধ্যে দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তার ভাষায় যদি ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বাঁধে, তবে অপ্রতিরোধ দেয়াল হয়ে দাঁড়াবে 2 কোটি শিখ। পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা সিং পান্নুর এক ঘোষণায় বলেছেন, ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে পাঞ্জাবের গোটা শিখ সম্প্রদায়। সম্প্রতি ওয়াশিংটন থেকে প্রকাশিত বার্তায় তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা কখনোই ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভূমি ব্যবহারে পাকিস্তানে আক্রমণ করতে দেব না। পান্নু বলেন, আমরা 2 কোটি শিখ পাকিস্তানের পক্ষে এক প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। একই সঙ্গে তিনি ভারতের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কঠোর সমালোচনা করেন। ভারতে বিশেষ করে শিখদের প্রতি যে দমনীতি চলছে, তা আজ গোটা বিশ্ব দেখছে। গ্লোবাল ফায়ার ইন্ডেক্স বলছে, চীনের সেনা সংখ্যা 20 লাখ, বাজেট $245 বিলিয়ন। ভারতের সেনা 14,40,000, বাজেট মাত্র 75 বিলিয়ন। শুধু সংখ্যা নয়, প্রযুক্তিতে অনেক এগিয়ে চীন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, স্টেলথ যুদ্ধবিমান, সাইবার যুদ্ধ, মহাকাশ প্রযুক্তি সবখানেই তাদের শীর্ষ অবস্থান। তুরস্কের অস্ত্র, চীনের কৌশল, পাকিস্তানের পরমাণু, এই ত্রিমুখী চাপে ভারতের সামরিক উচ্চারণগুলো এখন কেবল বধির বাতাসে হারিয়ে যাওয়া প্রতিধ্বনি। ভারতের যদি এই সংখ্যাতে ভুল হয়, তবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তার আধিপত্যের সূর্য অস্ত যেতে পারে। এবং ঠিক এই মুহূর্তেই যখন প্রতিটি পদক্ষেপ সিদ্ধান্ত নির্ধারণ করবে কোটি মানুষের ভাগ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী শান্তির আহ্বান জানিয়ে স্বচ্ছ তদন্তে অংশ নিতে চাইলেন। আর ভারত প্রতিশোধের উন্মাদনায় জ্বলছে। এক পাশে সংযম, কূটনীতি, শান্তির বার্তা, অন্য পাশে দম্ভ, দখল আর দহনের আগুন। আর এই 2 ছায়ার মাঝখানে দাঁড়িয়ে আছে এক প্রশ্ন, এই আগুনে পুড়বে কে? কাশ্মীরের পেহেলগামে হামলার পর উপমহাদেশের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। উত্তেজনার ঘূর্ণিপাকে ঘুরছে ভারত আর পাকিস্তান। এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হঠাৎ এক বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে। আর এদিকে একেবারে নীরব গতি নিয়ে বিতর্কে ঢুকে পড়েছে এক বিশ্ব শক্তি, চীন। কিন্তু চীন কি করবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বিবিসির প্রতিবেদন। পাকিস্তান আর চীনের মধ্যে বহু পুরনো সম্পর্ক, সামরিক হোক বা কূটনৈতিক, 2 দেশ বহু দশক ধরেই একে অপরের পাশে থেকেছে। সেই সম্পর্কই কি এবার ভারতকে কড়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখবে? এমন ভাবনাই ঘুরছে বিশ্লেষকদের মনে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি জানিয়েছেন, তারা কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের উত্তেজনার উপর নজর রাখছে। বেইজিং এর পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে কথা বলার সময় ওয়াং ই 2 পক্ষকেই সংযত থাকার অনুরোধ করেছেন। চীনের চোখে কি বেশি গুরুত্বপূর্ণ? গত কয়েক দশকে পাকিস্তান চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, অর্থনৈতিক দিক থেকে হোক বা সামরিক সরঞ্জামের দিক থেকে। যুদ্ধের জন্য আধুনিক সমরসজ্জা লাগুক বা বছরে ঘাটতি সামলাতে দেনা, এমনকি আন্তর্জাতিক FATF এর মতো সংস্থার চাপ থেকে বাঁচতে সব ক্ষেত্রেই পাশে থেকেছে চীন। FATF হচ্ছে এমন এক সংস্থা যারা নজর রাখে কোন কোন দেশ সন্ত্রাসে অর্থায়ন করছে বা টাকা পাচার করছে কিনা। এর চোখ রাঙানির হাত থেকে বারবার পাকিস্তানকে বাঁচিয়েছে চীন। আরেকদিকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের মাধ্যমে পাকিস্তানে প্রায় $62 কোটি বিনিয়োগ করেছে চীন। সদ্য গদরে তারা এক বিমানবন্দরেও তৈরি করেছে চীনের অর্থে।
এখানেই শেষ নয়, পাকিস্তান আর চীন একসঙ্গে যৌথ সামরিক মহড়া করে, আর পাকিস্তান বড় সংখ্যায় আধুনিক অস্ত্র কিনে চীন থেকে। স্টকহোমের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে, বিগত 5 বছরে পাকিস্তানের 81% অস্ত্রই এসেছে চীন থেকে। তসলিম আসলাম, পাকিস্তানের এক সাবেক কূটনীতিক, বলছেন চীনের সঙ্গে পাকিস্তানের এতটাই সম্পর্ক যে তারা উপসাগরীয় অঞ্চলেও পৌঁছে যেতে পারে চীনের হাত ধরে। যদিও চীনের নাগরিকদের ওপর পাকিস্তানেও হামলা হয়েছে। তিনি বলেন, ভারত যেমন পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত উত্তেজনার অভিযোগ তোলে, তেমনি পাকিস্তানও বালুচিস্তানে ভারতের হস্তক্ষেপের অভিযোগ করে। কিন্তু চীনের লাভ সবসময় থাকবে তবেই যদি এই অঞ্চল শান্ত থাকে। তাই চীনের মূল লক্ষ্য নিজেদের অর্থনৈতিক স্বার্থকে সুরক্ষিত রাখা। চীন মধ্যস্থতা করতে পারে, তবে নিরপেক্ষতা বজায় রেখে। তাতে পরিস্থিতি শান্ত হবে, তবে তার আগে দরকার নিরপেক্ষ তদন্ত। চীনের কাছ থেকে পাকিস্তান কি আশা করে? যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে তাতে চীনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। কূটনৈতিকভাবে বা প্রতিরক্ষাগতভাবে পাকিস্তান এখন চীনের দিকে তাকিয়ে। বেইজিং এর বিশেষজ্ঞ আইনার ট্যাঙ্গেল বলেন, যদি স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে পেহেলগামের হামলার সঙ্গে পাকিস্তানের সরকার বা তাদের পৃষ্ঠপোষিত কোনো সংগঠন জড়িত, তাহলে কিন্তু পরিস্থিতি পাল্টে যাবে। তবে এখনো তেমন কিছু দেখা যাচ্ছে না। ভারত আর যুক্তরাষ্ট্র 2020 সালে গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সই করে, যেখানে সন্ত্রাস দমন এবং অপরাধ দমন নিয়ে সহযোগিতা চুক্তি রয়েছে। এরপরে চীন আর পাকিস্তানও একইভাবে সহযোগিতার চুক্তি করে, তবে সেটা কোনো সামরিক জোট নয়। বর্তমানে চীনের সামরিক সহযোগিতা একমাত্র রয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে। তবে চীন আসলে কি করতে পারে? চীন পাকিস্তান সম্পর্কের গবেষক কায়েদ-এ-আজম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ শোয়েব বলেন, চীন বরাবরই নিরপেক্ষ থাকার চেষ্টা করে। ভারতের সঙ্গেও চীন এখন ভালো সম্পর্ক রাখতে চায়, কারণ তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে থেকেই শুল্ক যুদ্ধে আছে। তাই আরেকটা যুদ্ধের ফ্রন্ট চীন খুলবে না। ভারত চীনের বড় ব্যবসায়িক অংশীদার, সেই কারণে চীন সরাসরি মুখ খুলবে না, বরং ইশারায় নিজের অবস্থান বুঝিয়ে দেবে। চীনের বক্তব্যে তাই বলা হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব নিয়ে চীনের পূর্ণ সহানুভূতি রয়েছে। তাদের প্রচেষ্টাকে চীন সমর্থন করে। অধ্যাপক শোয়েবের মতে, এই বক্তব্য আসলে চীনের এক প্রকারের সতর্ক সংকেত। যদি ভারত বালাকোটের মতো মুখ রক্ষার জন্য হামলা করতে চায়, তাহলে সেটা যেন দ্রুত শেষ হয়ে যায়। 2019 সালে সারা বিশ্ব পাকিস্তানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল। এবার কিন্তু তেমনটা হয়নি। সেটা চীনের কূটনৈতিক সহায়তার ফল বলে মনে করেন শোয়েব। যুদ্ধ হলে চীন কতটা পাশে থাকবে পাকিস্তানের? শোয়েব বলেন, চীন সরাসরি যুদ্ধ করবে না, এটা পাকিস্তানের নীতি নির্ধারকেরা ভালোই জানেন। যদি 1 বছর আগের মতো পরিস্থিতি থাকতো, তাহলে হয়তো চীন সীমান্তে কিছু পদক্ষেপ নিত ভারতের বিরুদ্ধে, যাতে ভারত দুদিকে যুদ্ধের চাপ অনুভব করে। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। চীন ভারত সম্পর্ক এখন উন্নতির পথে। তাছাড়া পাকিস্তান এখনো উন্নত দেশ নয়, তাই অনেক প্রযুক্তির জন্য তাদের চীনের ওপর নির্ভর করতে হয়, বিশেষ করে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। আর এই দিক দিয়ে চীন খুব একটা ধোঁকা দেয় না, বরং তারা বিশ্বে প্রথম বাইডু সিস্টেম সামরিক ব্যবহারে পাকিস্তানকে দিয়েছে। পাকিস্তান চীন থেকে যেসব অস্ত্র পেয়েছে, ভারতের নৌবাহিনী বা সেনাবাহিনীর গতিবিধি নজরদারি করার জন্য পাকিস্তান নির্ভর করে চীনের তথ্যের উপর। বিশেষ করে এমন ক্ষেপণাস্ত্র যেগুলো চোখে দেখা যায় না, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা BVR ক্ষেপণাস্ত্রের জন্য তারা চীনের ওপর ভরসা রাখে। শোয়েব বলেন, গত 5 বছরে পাকিস্তানের প্রতিটি 5টি অস্ত্রের মধ্যে 4টি এসেছে চীন থেকে, আর যুদ্ধ শুরু হলে এটাই কাজে লাগবে। চীন P-115 ও SD-10 ক্ষেপণাস্ত্র দিয়েছে পাকিস্তানকে। এগুলো এতটাই আধুনিক যে বহু দূরের বিমানে লক্ষ্যভেদ করতে সক্ষম। আইনার ট্যাঙ্গেল বলেন, এসব অস্ত্র পুরনো চুক্তির অংশ। তবে ভারত আর পাকিস্তান দুই দেশেই পারমাণবিক শক্তি রয়েছে, আর সেটাই তাদের মধ্যে সরাসরি যুদ্ধ থামিয়ে রাখছে। নতুন করে যুদ্ধের ঘন্টা বাজতে শুরু করেছে। যুদ্ধ হতে চলেছে, কিন্তু যদি সত্যিই যুদ্ধ শুরু হয়, তাহলে কি হবে? কতদিন ধরে সেই যুদ্ধ চলবে? আমরা এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেছি। রাশিয়া যখন ইউক্রেনের উপর আক্রমণ করেছিল, তখন অনেকেই ভেবেছিল ইউক্রেন কিছুই না, কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু না, সেই যুদ্ধ এখনো চলছে, শেষ হয়নি। তাহলে এই যুদ্ধ চলবে কতদিন? আর যদি সেই যুদ্ধ দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে হয়, তাহলে তার পরিণতি কি হতে পারে? কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে? এইসব ভাবনা থেকেই বিশ্ব 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। আসলে প্রায় সব যুদ্ধেই এমনটা হয়। যেমন ইসরায়েল যখন গাজা স্ট্রিপে হামাসের উপর হামলা করে, তখন বিশ্ব 2 ভাগে ভাগ হয়। আবার রাশিয়া যখন ইউক্রেনে হামলা করে, তখনও বিশ্ব বিভক্ত হয়ে যায়।
আর এবার ভারত পাকিস্তান। এই দুই দেশ বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন, ভারতের পাশে কারা আছে আর পাকিস্তানের পাশে কে কে দাঁড়াবে? সাধারণভাবে কিছু দেশের নাম মাথায় আসে, কিন্তু যদি আমরা একটু গভীরে গিয়ে দেখি তাহলে দেখা যাবে কিছু দেশ বাদও দিতে হতে পারে, আবার কিছু নতুন দেশ যুক্তও হতে পারে। চলুন পাকিস্তান থেকে শুরু করি। এই যুদ্ধ যদি হয় তবে তা দীর্ঘদিন চলতে পারে। একদিন দুদিনে যুদ্ধ থেমে যাবে এমন আশা না করাই ভালো, কিন্তু এতদিন যুদ্ধ চালানোর জন্য প্রয়োজন বিপুল অর্থ। সেই টাকা কোথা থেকে আসবে? কে দেবে সেই অর্থ? পাকিস্তানকে অর্থ দেবে চীন, কারণ পাকিস্তানকে সাহায্য করে চীন নিজের লাভটাই দেখছে। ভারতের পাশেই পাকিস্তান, আর ভারতকে চাপে রাখতে হলে পাকিস্তানকে শক্তিশালী করতে হবে। পাকিস্তানকে সাহায্য করলে পাকিস্তান চীনের কথাই মানবে, এটাই এতদিন ধরে হয়ে আসছে। এই কারণেই পাকিস্তানের অনেক অঞ্চলে চীনের বড় প্রভাব রয়েছে, যেমন বেলুচিস্তানের একটি বড় অংশে চীনের প্রভাব স্পষ্ট, কারণ এখান থেকেই তো গাদার বন্দর, যেখানে চীনের বড় স্বার্থ জড়িয়ে আছে, এবং সেখান থেকে সহজেই ভারতের দিকে নজর রাখা যায়। অর্থ দেবে চীন, কিন্তু প্রশ্ন হলো অস্ত্র দেবে কে? এখানেই আসে নতুন এক দেশ, তুরস্ক। কারণ একাধিক রিপোর্টে বলা হয়েছে তুরস্ক এশিয়ান নিউ ইনিশিয়েটিভ নামে একটি মঞ্চ তৈরি করেছে। এর কাজ হলো এশিয়ার ইসলামিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। এই কাজ একদিনে হয়নি, বহু বছর ধরে তারা এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে। সুতরাং তুরস্ক ও পাকিস্তানের পাশে থাকবে, পাকিস্তানকে সাহায্য করবে, অর্থাৎ অস্ত্র দেবে তুরস্ক। অনেক অভিযোগ উঠেছে তুরস্ক ইতিমধ্যেই পাকিস্তানে অস্ত্র পাঠিয়েছে। 27 তারিখে একটি তুর্কি বিমান পাকিস্তানে অবতরণ করেছিল। দাবি, সেই বিমানে অস্ত্র ও যুদ্ধের নানা সরঞ্জাম পাঠানো হয়েছে, যদিও তুরস্ক তা অস্বীকার করেছে। তুরস্ক বলছে, হ্যাঁ বিমান নেমেছিল, কিন্তু সেটা শুধুই জ্বালানি ভরার জন্য। কিন্তু সবাই তা মানছে না। অনেকের ধারণা চীন এবং তুরস্ক পাকিস্তানের পাশে রয়েছে। ইতিহাসও সে কথাই বলে, পাকিস্তান তুরস্কের সম্পর্ক বহু পুরনো। আর একটি দেশের নাম শুনলে অনেকেই চমকে যাবেন, আজারবাইজান। কেন আজারবাইজান? কারণ আছে, পুরো ব্যাপারটা গিভ অ্যান্ড টেক। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধের সময় পাকিস্তান এবং তুরস্ক আজারবাইজানকে সাহায্য করেছিল। এখন সেই ঋণ শোধ করার পালা। তাই আজারবাইজান ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের পাশে থাকতে পারে, অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করতেও পারে। পাকিস্তান এবং আজারবাইজান একাধিক সামরিক চুক্তি করেছে, প্রতিটিতেই লাভ হয়েছে আজারবাইজানের। এবার প্রতিদান দেবার পালা। এমনকি দুদেশ একসঙ্গে অনেকবার যৌথ সামরিক মহড়াও করেছে। গুজব বলছে চীন, তুরস্ক ও আজারবাইজান ইতিমধ্যেই পাকিস্তানে অস্ত্র পাঠিয়ে দিয়েছে, যদিও পাকিস্তান এখনই এই তথ্য স্বীকার করেনি। এখন প্রশ্ন, পাকিস্তানের পাশে অনেকেই আছে, ভারতের পাশে কে? রাশিয়া ভারতের ঐতিহ্যবাহী মিত্র। এবারও ভারতের বড় ভরসা রাশিয়া। এতদিন ধরে রাশিয়া ভারতের পাশে কূটনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে এসেছে। তবে এবার সমস্যা আছে, কারণ রাশিয়া নিজেই যুদ্ধে জড়িয়ে পড়েছে। যুদ্ধ চালাতে তাদের অস্ত্র ও অর্থের অভাব হচ্ছে, দেশের ভিতরে অসন্তোষ বাড়ছে। তাই প্রশ্ন থেকে যায়, রাশিয়া ভারতের কতটা পাশে থাকতে পারবে? তবুও ভারত বন্ধুত্বে বিশ্বাসী। ভারতের পাশে এখনো কিছু বন্ধু দেশ আছে। ইউরোপের দিকে তাকালেই দেখা যায় নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক আছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে। ফ্রান্স ভারতের রাফাল যুদ্ধ বিমান চুক্তির অংশীদার। শুধু সামরিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও ফ্রান্স ভারতের ঘনিষ্ঠ। তারপর আসে ইতালি। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে মোদির সম্পর্ক ঘনিষ্ঠ। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের পাল্টা হিসেবে ভারতের কটন রোড প্রস্তাবে ইতালি সমর্থন দিয়েছে, ফলে ইতালিও ভারতের গুরুত্বপূর্ণ মিত্র। এবার আসি বিশ্বের অন্যতম শক্তিধর দেশ আমেরিকার কথায়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদির বন্ধু হিসেবে পরিচিত। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও আমেরিকা একসঙ্গে লড়বে। এমনকি এই নিয়ে একটি আন্তর্জাতিক চুক্তিও হয়েছে। তবে ট্রাম্পের বক্তব্যে দ্বিধা আছে। এখন তিনি বলছেন, ভারতের উপর আবার পূর্ণ আস্থা আছে। আমি বিশ্বাস করি ভারত ও পাকিস্তান নিজেরাই সমস্যার সমাধান করবে। আসলে আমেরিকা আদৌ ভারতের পাশে থাকবে কিনা তা এখনই বোঝা যাচ্ছে না। চীন ও তুরস্ক আলোচনার কথা বলছে, কারণ যুদ্ধ হলে শুধু পাকিস্তান নয়, চীন ও তুরস্ক নিজেরাও ক্ষতির মুখে পড়তে পারে। তাই তারা এখন যুদ্ধ নয়, শান্তি চায়। আমেরিকাও তাই বলছে। তাহলে প্রশ্ন, যদি সত্যিই যুদ্ধ শুরু হয় তখন আমেরিকা কোন দিকে থাকবে? ভারতের পাশে, পাকিস্তানের পাশে, নাকি কারো পাশেই না? এই প্রশ্নের উত্তর দেবে সময়। কাশ্মীর নিয়ে দুই পারমাণবিক শক্তিধর দেশের বিরোধ অনেক পুরনো।
আর সাম্প্রতিক জঙ্গি হামলা সেই পুরনো আগুনে নতুন করে ঘি ঢেলে দিয়েছে। দেশভাগের ৭৫ বছর পেরিয়ে গেলেও ভারত পাকিস্তান দ্বন্দ্বের আগুন এখনো নিভেনি। ৭৫ বছর আগে ভারত উপমহাদেশ ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পায়, কিন্তু যাওয়ার সময় ব্রিটিশরা এই ভূখণ্ডকে ভাগ করে দিয়ে যায়। একদিকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত, অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান। এই বিভক্তি দুই জাতির হৃদয়ে এক গভীর ক্ষতের জন্ম দেয়, যার রক্তক্ষরণ এখনো কমেনি। কাশ্মীরকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যকার বিবাদ বহু পুরনো, আর সাম্প্রতিক জঙ্গি হামলা এই বিবাদকে আরও ঘনীভূত করে তুলেছে। এই ৭৫ বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা থেমে থাকেনি, বরং সময়ের সাথে সাথে বেড়েই গেছে। এই দীর্ঘ পথ চলায় ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনা নিয়েই এই আয়োজন। ১৯৪৭ ভারত উপমহাদেশ বিভাজন। ১৪ এবং ১৫ই আগস্ট এক রাতেই ইতিহাস বদলে যায়। শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড লুই মাউন্টব্যাটেন ঘোষণা দেন ২ শতকের শাসনের অবসান। জন্ম নেয় দুটি দেশ, ভারত ও পাকিস্তান। এই হঠাৎ বিভাজন লাখ লাখ মানুষের জীবনে নেমে আনে বিপর্যয়। প্রায় ১.৫ কোটি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন। সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারান প্রায় ২০ লাখ মানুষ। ১৯৪৯ কাশ্মীর বিভাজন। ১৯৪৭ সালের শেষ দিকে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ে। জাতিসংঘের মধ্যস্থতায় ১৯৪৯ সালের জানুয়ারিতে ৭৭০ কিলোমিটার দীর্ঘ একটি যুদ্ধবিরতি রেখা তৈরি হয়, যা লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত। এই রেখা কার্যত কাশ্মীরকে ২ ভাগে ভাগ করে দেয়, ৬৩% ভারতের এবং ৩৭% পাকিস্তানের নিয়ন্ত্রণে। তবে দুই দেশই পুরো অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে আসছে। ১৯৬৫ দ্বিতীয় যুদ্ধ। ১৯৬৫ সালের অগাস্টে কাশ্মীর দখলের জন্য পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ৭ সপ্তাহের রক্তক্ষয়ের পর সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়, কিন্তু এর কোনো স্থায়ী সমাধান হয়নি। ১৯৭১ বাংলাদেশের জন্ম। ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবিতে পূর্ব পাকিস্তানে শুরু হয় মুক্তিযুদ্ধ। ভারত এই যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ায়। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশের প্রায় ৩০ লাখ মানুষ প্রাণ হারান। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে ভারত। স্বাধীন হয় বাংলাদেশ। ১৯৭৪ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা। ১৯৭৪ সালে ভারত প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়। পাকিস্তান ১৯৯৮ সালের মে মাসে ৬টি পারমাণবিক পরীক্ষা চালায়, যেখানে ভারত চালায় ৫টি। এই ঘটনাগুলো বিশ্ব জুড়ে উদ্বেগ সৃষ্টি করে এবং দুই দেশই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে। ১৯৮৯ কাশ্মীরে বিদ্রোহ। ১৯৮৯ সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারত সরকারের বিরুদ্ধে এক সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। এতে কয়েক হাজার যোদ্ধা ও সাধারণ মানুষ প্রাণ হারান। দুই পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ ওঠে। ১৯৯০ সাল থেকে বহু কাশ্মীরি হিন্দু ভয় পেয়ে কাশ্মীর ছেড়ে অন্যত্র চলে যান। ১৯৯৯ কার্গিল সংঘাত। ১৯৯৯ সালে পাকিস্তান সমর্থিত বিদ্রোহীরা কার্গিলের পাহাড়ি অঞ্চল দখল করে নেয়। ১০ সপ্তাহের যুদ্ধের পর ভারত সেই অঞ্চল পুনরুদ্ধার করে। এই সংঘাতে দুই পক্ষ মিলিয়ে প্রায় ১,০০০ সেনা ও যোদ্ধা নিহত হয়। যুক্তরাষ্ট্রের চাপেই শেষ পর্যন্ত এই যুদ্ধ থেমে যায়। ২০০১ ও ২০০২ সালে ভারতে একাধিক সন্ত্রাসী হামলার পর সীমান্তে আবারও বিপুল সংখ্যক সেনা মোতায়েন হয়। ২০০৩ সালে সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ২০০৪ সালে শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হলেও তেমন কোনো ফল আসেনি। ২০০৮ মুম্বাই হামলা। ২০০৮ সালের নভেম্বরে এক সশস্ত্র জঙ্গি দল মুম্বাই শহরে হামলা চালিয়ে ১৬৬ জনকে হত্যা করে। ভারত এই হামলার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে দায়ী করে এবং শান্তি আলোচনা স্থগিত করে। ২০১১ সালে দুই দেশের মধ্যে আলোচনা আবার শুরু হয়, তবে সীমান্তের সংঘর্ষ সেই আলোচনা ব্যাহত করে। ভারত কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে অভিযান চালায়। এমন এক সময়ে ২০১৫ সালের ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎই পাকিস্তান সফরে যান। ২০১৯ কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার। ২০১৯ সালে কাশ্মীরে এক আত্মঘাতী হামলায় ৪১ জন আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হন। পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করে। ভারত প্রতিশোধের ঘোষণা দেয় এবং দুই দেশের মধ্যে আকাশপথে যুদ্ধের সম্ভাবনা দেখা দেয়। এর কিছুদিন পর ভারত কাশ্মীরের সংবিধান অনুযায়ী স্বায়ত্তশাসনের বিধান বাতিল করে দেয়। গ্রেফতার করা হয় হাজার হাজার রাজনৈতিক নেতাকে। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। প্রায় ৫ লাখ সেনা মোতায়েন করে অঞ্চলটিকে আরও কঠোরভাবে নিয়ন্ত্রণে নেয় ভারত। ১৯৯০ সাল থেকে এই বিরোধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক। কাশ্মীর আজও বিবাদের এক বিস্ফোরক কেন্দ্রে দাঁড়িয়ে। দেশভাগের ৭৫ বছর পরও শান্তি এখনো বহুদূরের এক স্বপ্ন।